3 মাসের মধ্যে দ্বিতীয় দফায় বন্যায় বিপর্যস্ত সিলেট। তলিয়ে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট, হাটবাজার। ত্রাণ নিয়ে নানা অভিযোগ। আমরা সাঙ্গের উপরে আছি, এখন ভাই চাইছা লইয়া খুব কষ্ট বিনিময় করতেছি। মেম্বারে দে মেম্বারের গোষ্ঠী দেখিয়া, চেয়ারম্যানে দে চেয়ারম্যানের গোষ্ঠী দেখিয়া। আমরা লাগি মেম্বারও নাই, চেয়ারম্যানও নাই, সরকারও নাই। নদী খননের ওপর গুরুত্ব আরোপ। প্রচুর পরিমাণে পানি, এটার ধারণ ক্ষমতা সুরমা নদীর দিন দিন কমে যাচ্ছে। প্রতি বছর কিছু টাকা রাখতে হবে নদী ড্রেজিং এর জন্য। মৌলভীবাজারে নতুন নতুন এলাকা প্লাবিত, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। বারান্দার পানি, অনেকের চুলাতো পানি। আমরা স্কুলে যেতে পারি না, রাস্তাঘাটে পানি, বাচ্চা চাইলে হয়ে যেতাম, অসহায়ের মাঝে পড়ে যেতাম। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে 8.5 কিলোমিটার রাস্তার মাঠ পর্যায়ের সমীক্ষা শেষ। বর্ষা শেষ হলে কাজ শুরু। 1 বছরের মধ্যে 12টি স্লুইস গেট নির্মাণের টার্গেট সিডিএর। আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার ভুলে যায় না বলেই উন্নয়নের সুফল পাচ্ছে জনগণ, বললেন প্রধানমন্ত্রী। আমলাতান্ত্রিক মনোভাব পরিহার করে কাজ করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ। বনানীতে ফের তরুণী ধর্ষণের ঘটনায় এখনো আটক হয়নি কেউ। অভিযান চলবে জানালো পুলিশ। পরীক্ষার জন্য ভুক্তভোগীকে নেওয়া হয়েছে ফরেনসিক বিভাগে। পোশাক শিল্পের কর্মপরিবেশ পর্যবেক্ষণে অ্যাকর্ডের মেয়াদ বাড়ানোয় জটিলতা বাড়ার আশঙ্কা বিজিএমইএর। ভিন্নমত অর্থনীতিবিদদের, নজরদারিতে সক্ষম সরকার, বললেন শ্রম প্রতিমন্ত্রী। এবং গ্রাহক হারাচ্ছে ল্যান্ডফোন। বহুমাত্রিক ব্যবহার না থাকায় কমেছে গ্রহণযোগ্যতা। টিকিয়ে রাখতে নানা পরিকল্পনা বিটিসিএল এর। বানের পানিতে ভাসছে সিলেট। 2004 সালের পর এমন বন্যা সিলেটবাসী আর দেখেননি। 3 মাসের মধ্যে দ্বিতীয় দফায় বন্যায় বিপর্যস্ত হাজার হাজার মানুষ। ঘরবাড়ি, রাস্তাঘাট, হাটবাজার সব পানিতে তলিয়ে গেছে। পানি নেমে যাওয়ার সুযোগ না থাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দিগেন সিংহের ক্যামেরায় আরো জানাচ্ছেন ইকরামুল কবির। এপ্রিল মাসের প্রথম দিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সাথে অতিবৃষ্টিতে সিলেট অঞ্চলে অকাল বন্যায় প্রথম বিপর্যস্ত হয় এই জনপদের মানুষ। বর্তমানে দ্বিতীয় দফায় কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 1 থেকে 150 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিতে ভেসে যায় দুকুল। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। বাড়িতে পানি, বন্ধ পানি, আমরা খাইতাম কোন একটা তথ্য নেই না হইয়া। আমরা সাঙ্গের উপরে আছি, এখন ভাই চাইছা লইয়া খুব কষ্ট বিনিময় করতেছি। খাইন্দে আমরা বড় থাকতার, আমরা গতে বাড়িতে মারতাম না, আমরা কোনো সাহায্য পাই না। প্রশাসনের পক্ষ থেকে সিলেটের বানভাসী মানুষের জন্য 50,000 বিজিএফ কার্ড বিতরণ করা হয়েছিল এপ্রিল মাসে। সাম্প্রতিক সময়ে বন্যায় এই ত্রাণের সাথে আরো বিশেষ ত্রাণ যোগ করা হয়েছে, কিন্তু ত্রাণ নিয়ে অভিযোগের শেষ নেই বিপন্ন মানুষের। মেম্বারে দে মেম্বারের গোষ্ঠী দেখিয়া, চেয়ারম্যানে দে চেয়ারম্যানের গোষ্ঠী দেখিয়া। আমরা লাগি মেম্বারও নাই, চেয়ারম্যানও নাই, সরকারও নাই। সিলেট অঞ্চলের বন্যার স্থায়ী সমাধান হিসেবে নদী খননের উপর গুরুত্ব দিলেন এই বিশেষজ্ঞ। প্রচুর পরিমাণে পানি, এটার ধারণ ক্ষমতা সুরমা নদীর দিন দিন কমে যাচ্ছে। তো সেই জন্য গভর্নমেন্টকে প্রতি বছর কিছু অ্যামাউন্ট রাখতে হবে টাকা এই নদী ড্রেজিং এর জন্য। সিলেটের বন্যা কবলিত মানুষের জন্য 500 মেট্রিক টন চাল এবং 10 লাখ টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। একদিকে খাবার জোগান, অন্যদিকে ঘরবাড়ি টিকিয়ে রাখতে তারা হিমশিম খাচ্ছেন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বানভাসী মানুষেরা। সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। এদিকে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কিছুটা কমলেও এখনো বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে এখনো পানিবন্দী রয়েছেন কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ।
এই মুহূর্তে সিলেটের ফেঞ্চুগঞ্জে আছেন রিপোর্টার ইকরামুল কবির। বিস্তারিত জানবো তার কাছ থেকে। ইকরাম। ধন্যবাদ রাজু। একেবারে বলা যায় যে সিলেটের যে 8টি উপজেলা, সেই 8টি উপজেলার মানুষই একেবারে বিপন্ন অবস্থায়। আমি যে উপজেলাটিতে এখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কি ফেঞ্চুগঞ্জ উপজেলা। এইটির 5টা যে ইউনিয়ন, এই উপজেলার 5টি ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়ন একইভাবে ক্ষতিগ্রস্ত। আমি যদি একটু দেখাতে পারি আপনার মাধ্যমে দর্শকদের, এই যে আমার বামে যে হাওরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি পাগলা হাওর, এটার পাশে হচ্ছে কি হাকালুকি হাওর, এবং এই হাওরের যে পানি উপচে পড়েছে, এই হাওরের পানিগুলো একেবারে কুশিয়ারা নদীর থেকে যে পানিগুলো এসে সব হাওরগুলো একাকার হয়ে গেছে, যার কারণে কুশিয়ারা নদীর পানি কোনোভাবে কমানো সম্ভব হচ্ছে না, কমে যাচ্ছে না। কারণ হচ্ছে কি হাওরগুলো যখন ভরে যায়, বাওরগুলো যখন ভরে যায়, নদ নদীগুলো যখন ভরে যায়, তখন নদীতে আর নদীর পানি আর নামার কোনো সুযোগ থাকে না। এ কারণে গত কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে কুশিয়ারা নদীর পানি একেবারে কম অবস্থায় নামছে। 3 দিনে আমরা দেখেছি মাত্র 15-16 কিলোমিটার পানি, 15-16 সেন্টিমিটার পানি নেমেছে। এই অবস্থা অতীতে আমরা কখনো দেখিনি। 2004 সালে একটা বন্যা হয়েছিল, তখনও কিন্তু এত দীর্ঘস্থায়ী হয়নি বন্যাটি। এবার যে অবস্থা ধারণ করেছে সেই অবস্থায় বোঝা যাচ্ছে যে সিলেটের যে 55টি ইউনিয়ন, 8টি উপজেলার 55টি ইউনিয়নের পানিবন্দী মানুষ রয়েছে, সেই পানিবন্দী মানুষে কতদিন যে থাকতে হবে তার এখন পর্যন্ত কোনো হিসাব নিকেশ কেউ করতে পারছেন না। কারণ হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফেঞ্চুগঞ্জের এই একটি জায়গা, এই জায়গার যে বাড়িঘরগুলো আছে, অর্ধেক বাড়িঘরই পানির নিচে ডুবে আছে, বাড়িঘরের প্রায় চালা পর্যন্ত পানি উঠে গেছে। এবং এই যে যারা নিপীড়িত মানুষ, বিপন্ন মানুষ, তাদের সহায়তা প্রশাসনের পক্ষ থেকে 11টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেই 2টি আশ্রয়কেন্দ্র এই ফেঞ্চুগঞ্জে। আমরা একটি আশ্রয়কেন্দ্র চণ্ডী মঙ্গল প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলাম। সেই আশ্রয়কেন্দ্রগুলোতে দেখেছি যে আমাদের এইখানে এসে একটি জিনিস ভালো লেগেছে, যে ব্যক্তি উদ্যোগে, প্রবাসী যে উদ্যোগে বিভিন্ন আশ্রয়কেন্দ্র, বিভিন্ন বাসা বাড়িতে নৌকা যোগে তারা খাবার, শুকনো খাবার, বিভিন্ন খাবারের যোগান দিচ্ছে। সরকারি সাহায্য সহযোগিতার পাশাপাশি বিভিন্ন মানুষ, পেশাজীবী মানুষ, প্রবাসীরা এগিয়ে আসছে। এটি একটি ভালো দিক আমরা এবার লক্ষ্য করেছি। কারণ হচ্ছে গিয়ে প্রায় 3 লাখ মানুষ এই পানিবন্দী অবস্থায় আছে। এই পানিবন্দী অবস্থায় গত প্রায় বেশ 8-10 দিন থেকে পানিবন্দী অবস্থায় আছে। আগামীতে কতদিন এই অবস্থা থাকবে তার হিসেব কেউ বলতে পারছে না। কারণ হচ্ছে কি এটা হচ্ছে কি প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগের পানি কোথা থেকে কোথা গিয়ে নামে সেটা এখন পর্যন্ত বলা নিশ্চিত হচ্ছে না। রাজু, এই ছিল সিলেটের ফেঞ্চুগঞ্জ এলাকার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। সিলেট থেকে বানভাসী মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কাওয়াদিঘি ও হাইল হাওরের পানি বাড়ায় নতুন করে প্লাবিত হয়েছে 2 উপজেলার বিস্তীর্ণ এলাকা। রাস্তাঘাট, বসতবাড়িতে পানি ওঠায় দুর্ভোগে পড়েছেন অন্তত 2 লাখ মানুষ। শ্রেণীকক্ষে পানি প্রবেশ করায় 19টি স্কুলের পাঠদান বন্ধ করেছে শিক্ষা বিভাগ। শাহ অলিদুর রহমানের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুশিয়ারা নদীর পর অস্বাভাবিক হারে পানি বেড়েছে মৌলভীবাজারের কাওয়াদিঘি ও হাইল হাওরে। এতে নতুন করে প্লাবিত হয়েছে সদর ও রাজনগর উপজেলার 10টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলি জমি। বাড়ির আঙিনা ও বসতঘর পানিতে তলিয়ে থাকায় গৃহবন্দী হয়ে পড়েছেন প্রায় 1.5 লক্ষ পরিবার। অনেক সড়ক তলিয়ে থাকায় যোগাযোগে ব্যবহার হচ্ছে নৌকা। এতে চরম বিপাকে পড়েছেন তারা। বাসিন্দাদের অভিযোগ, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাননি তারা। বাড়িঘরে পানি, তার কারণে রাস্তাঘাট ডুবাই লিয়েছে, স্কুলের ছাত্রছাত্রীরা যাইতে পারছে। বারান্দার পানি, অনেকের চুলাতো পানি, মানে অনেক কষ্টের মধ্যে আমরা আছি। এখন আমি বাচ্চা চাইলে কই যেতাম, ও শহর মাঝে পড়েছি, জামাইও বেকার, কেউ গরিব গুড়ার মুখে কেউ চায় না। এখন আমরা একেবারে সাহেরও পাই গেছি, আমরা স্কুলে যেতে পারি না, রাস্তাঘাটে পানি, হাঁটু পানি। তবে স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, 2টি আশ্রয় কেন্দ্র খোলার পাশাপাশি বন্যা দুর্গতদের সহায়তায় পদক্ষেপ নেওয়া হচ্ছে। কুশিয়ারার পানির চাপে ক্রমাগত এখানে পানি বাড়তেছে এবং বিরাট এক জলবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার পরিণামে ব্যাপক এলাকা 25-35 হাজার মানুষ
5টা ইউনিয়নে পানিবন্দী। জেলা প্রশাসকের মাধ্যমে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে যে 75 মেট্রিক টন চাল এবং 3,39,39,000 টাকা পেয়েছি, এটি প্রপোর্শনেটলি ক্ষতিগ্রস্ত তালিকা মোতাবেক তাদের চেয়ারম্যানদের উপরে বরাদ্দ দেওয়া হয়েছে এবং এটি বরাদ্দদের মাঝে বিতরণ করা হয়েছে। মাঠ তলিয়ে থাকার পর শ্রেণীকক্ষে পানি প্রবেশ করায় রাজনগর উপজেলার 14টি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা শিক্ষা বিভাগ। একই সাথে দুর্ঘটনা এড়াতে সদর উপজেলায় 5টি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চাকতাই থেকে কালুরঘাট পর্যন্ত 8.5 কিলোমিটার রাস্তার মাঠ পর্যায়ের সমীক্ষার কাজ শেষ হয়েছে। ঢাকার ডিএনডি বাঁধের অনুকরণে 24 ফুট উচ্চতার বাঁধ সহ রাস্তাটি নির্মাণে 2,300 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। সিডিএ জানিয়েছে এখন চলছে মাটি পরীক্ষার কাজ। আগামী বর্ষার আগেই 12টি স্লুইস গেট নির্মাণ কাজ শেষ করার টার্গেট চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কোনো ব্যবস্থায় চট্টগ্রামকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দিতে পারছে না। সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানিতে তলিয়ে যাচ্ছে পুরো নগরী। আগে শুধুমাত্র নগরীর নিচু এলাকাতে পানি উঠলো, এখন উঁচু নিচু কোনো কিছুই মানছে না। এই অবস্থায় নগরবাসীকে পড়তে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগে। এর মাঝে মঙ্গলবার সংবাদ সম্মেলনে সিটি মেয়র জলাবদ্ধতা নিরসন সিটি কর্পোরেশনের কাজ নয় বলে দাবি করলো নগর বিশেষজ্ঞরা তা মানতে নারাজ। জলাবদ্ধতাটা নিরসনের জন্য তো আসলে ফাইনালি তো সরকারকে করতে হয়, এটা কিন্তু সিটি কর্পোরেশনের কাজ না। স্থানীয় সরকার আইন আছে এবং সিটি কর্পোরেশন অর্ডিন্যান্স আছে। সিটি অর্ডিন্যান্সের মধ্যে মেনটেন্যান্স নানান উদ্দেশ্য, সেটা সিটি কর্পোরেশনের কাজ। সিটি কর্পোরেশন লোকজনের কাছে ট্যাক্স আদায় করে, সেই জন্য সিটি কর্পোরেশনের একটা অব্লিগেশন অবশ্যই থাকে যে জনগণকে তার সেবা দিতে হবে, কারণ জনগণ সেই সেবার জন্য পে করে। এই অবস্থায় অনেকটা রাজধানী ঢাকার ডিএনডি বাঁধের অনুসরণে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে চাকতা থেকে কালুঘাট পর্যন্ত তৈরি করা হচ্ছে বাঁধসহ বিশেষ সড়ক। প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন পেয়েছি, সেই প্রকল্পের সার্ভে কাজ শেষ হয়েছে। দাপ্তরিক যে সমস্ত কার্যকলাপ করতে হয় সেটা আমরা শেষ করে ফেলতেছি, যাতে করে বর্ষার শেষে আমরা অত্যন্ত দ্রুত গতিতে এই কাজটা শুরু করতে পারি। এই রাস্তাটা নির্মাণ করার মাধ্যমে আমরা এই জোয়ার ভাটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা ক্যাপিটাল ড্রেজিং এর মাধ্যমে করব, হবে কি নদীর গভীরতা বৃদ্ধি পাবে। তখন এই যে হঠাৎ অতিরিক্ত বৃষ্টির কারণে শহরে যে জলাবদ্ধতা হচ্ছে, এই পানি এখানে আর আটকে থাকবে না। গত 25 এপ্রিল একনেকে এই প্রকল্প অনুমোদন পাওয়ার পর মাঠ পর্যায়ে কাজ শেষ করেছে সিডিএ। অথচ গত 2 বছর ধরে জলাবদ্ধতা নিরসনে বেশ কটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা দিয়েও কোনো ইতিবাচক সাড়া পায়নি সিটি কর্পোরেশন। আসলে সিডিএ কিংবা কর্পোরেশন কে বাজেট আনছে এটা বড় বিষয় না। আমরা চাইবো সমন্বয়ের মাধ্যমে এই জলাবদ্ধতা যেন নিরসন হয় সেভাবে কাজ করব। সিটি কর্পোরেশনও ওই অর্থ পেলে ব্যাপক আকারে জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাবে। নগরীর ছোট বড় 35টি খালের মধ্যে 12টি খাল দিয়ে জোয়ারের পানি নগরীতে প্রবেশ করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। নতুন এই প্রকল্পে 12টি খালে নির্মাণ করা হবে স্লুইস গেট। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রামের চাকতা এলাকায় আছেন রিপোর্টার কমল দে। চাকতা খালের পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ তামিম। বলা হয়ে থাকে চীনের দুঃখ হুয়াংহো নদী এবং চট্টগ্রামের দুঃখ এই চাকতাই খাল। আপনি জানেন যে এই চাকতাই খালটা প্রথম যখন শুরু হয় তখন কিন্তু কর্ণফুলী নদীর মোহনা এলাকার মধ্যে মূলত এটি 19 কিলোমিটার দীর্ঘ বহদ্বার পর্যন্ত বিস্তৃত ছিল এবং এটির প্রস্থ ছিল প্রায় 27 মিটার এবং গভীরতা ছিল 9 মিটার এবং বড় বড় তো চট্টগ্রাম বৃহত্তর চট্টগ্রামের যে ব্যবসা বাণিজ্য পুরোটা কিন্তু গড়ে উঠেছিল এই চাকতাই খাল কেন্দ্রিক। অর্থাৎ চট্টগ্রাম শহরের যে 70% পানি, জোয়ারের পানি হোক কিংবা বৃষ্টির পানি হোক, সেটি এই চাকতাই খাল দিয়ে প্রবাহিত হয়ে কর্ণফুলী নদীতে গিয়ে মিশবে। কিন্তু কালক্রমে এই নদী, এই খাল ক্রমশ ভরাট হতে হতে এটি একটা এখন ছোট্ট ড্রেনে পরিণত হয়েছে। অর্থাৎ আমরা যে অংশটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, একটি মাত্র কর্ণফুলী নদীর সামনের অংশ। এই অংশে কিন্তু এখন মাত্র বলা চলে যে 20 থেকে 25 ফুট প্রস্থ আছে এবং এটি কিন্তু যতটা গভীরে গেছে, যত বহদ্দারের দিকে গেছে, এই খালের কিন্তু অস্তিত্বটাই বিপন্ন হয়ে গেছে। তো বলা চলে যে এই খাল বিপন্ন হওয়ার সাথে সাথে নগরীতে কিন্তু জলাবদ্ধতার সংকটটি বাড়ছে। বিশেষ করে জলাবদ্ধতার সংকট যখন বাড়ে তখন কিন্তু পুরো শহরে, পুরো নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এখানে হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যায়। আর এর মূল কারণ হলো এক চাকতাই খাল এবং এই চাকতাই খালের ফলে কিন্তু যেখানে দেখা যাচ্ছে পানি যেহেতু সরতে পারে না। আপনি জানেন যে জোয়ারের পানি যখন প্রবেশ করে শহরের মধ্যে তখন যদি বৃষ্টি হয় তখন বৃষ্টির পানি নামতে পারে না এবং জোয়ারের পানি বের হতে পারে না। আর এরপরে নগরের মধ্যে মোটামুটি শুরু হয়ে যায় জলাবদ্ধতা, তো পুরো এলাকাটি জলমগ্ন হয়ে পড়ে। এই অবস্থার মধ্যে দেখা যাচ্ছে
জানেন যে আপনারা জলাবদ্ধতার কারণে আর এর ফলে কিন্তু নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এখন যেটা দেখা যাচ্ছে এই জলাবদ্ধতা নিরসনের জন্য বিভিন্ন সংস্থা নানাভাবে উদ্যোগ নিয়ে দখল মুক্ত করার চেষ্টা চলে, কিন্তু এটা আদৌ দখল মুক্ত হয় না এবং এই দখলের জন্য যারা যেসব আইন প্রয়োগকারী সংস্থা বা যেসব সংস্থা তারা কেউ এরকম কার্যকর ব্যবস্থা নিতে পারে না। এর মাঝে জলাবদ্ধতা নিরসনের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রায় 2300 কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে, যে প্রকল্পের অংশ হিসাবে এই কর্ণফুলী চাকতাইখালের এই শুরু থেকে বাকুলিয়া পর্যন্ত অর্থাৎ কালুঘাট পর্যন্ত প্রায় 8.5 কিলোমিটার নতুন একটি সড়ক নির্মাণ করা হবে, যেটি সড়ক নির্মাণ করা হবে এবং এই সড়কের মধ্যেটা হবে মূলত 24 ফুট উঁচু এবং এই যে চাকতাই খাল, রাজাখালী খাল সহ মোট 12টি খাল হবে এই অংশের মধ্যে এবং এই 12টি খালে থাকবে স্লুইস গেট, যাতে জোয়ারের পানি প্রবেশ করতে না পারে শহরে। আবার যদি জোয়ারের পানি প্রবেশ করতে না পারলো তখন কি হবে, যে বৃষ্টির পানি বের হবে কেমনে। এক্ষেত্রে ঢাকা ডিএনডি বাঁধের অনুকরণে এই প্রকল্পের মধ্যে তারা 100-র বেশি পাম্প মেশিন বসানো থাকবে, যেগুলো এক্সপ্রেস বিদ্যুৎ লাইন ব্যবহার করা হবে, যে সার্বক্ষণিক বিদ্যুৎ থাকবে। সে এক্সপ্রেস লাইনে বিদ্যুৎ এবং পাম্প মেশিন দিয়ে সে ভিতরকার পানি বাইরে ফেলা হবে, কর্ণফুলী নদীতে পানিতে ফেলা হবে। আর এই যে 2300 কোটি টাকার প্রজেক্ট, এই প্রজেক্টের অর্থাৎ একটি যেমন সড়ক নির্মাণ হবে, তেমনি এই অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়, কর্ণফুলীর পানি প্রবেশ করে চাকতাই খাল, রাজাখালী খাল দিয়ে, কিন্তু সে পানি আর প্রবেশ করতে পারবে না। একইভাবে যে বৃষ্টির পানি জমবে শহরের মধ্যে, সে পাম্প করে করে সে পানিগুলি তারা বাইরে ফেলবে। তবে সিডিএ কর্মকর্তারা বলছেন এখন যেহেতু বর্ষা মৌসুম, এখন তাদের ফিল্ড ওয়ার্ক চলছে, অর্থাৎ ফিল্ড ওয়ার্ক কাজ শেষ, তারা পর্যবেক্ষণ শেষ করেছে, এখন মাটির পরীক্ষা চলছে। এরপর আগামী বর্ষা মৌসুম শেষ হলে পুরোদমে এই প্রকল্পের কাজ শুরু হবে বলে সিডিএ চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন। তো তামিম, এখন পর্যন্ত আমার কাছে ছিল চাকতাই খালের দখল এবং তার নিরসনের জন্য যে সিডিএ যে প্রকল্প নিয়েছে তার সর্বশেষ। দর্শক, চট্টগ্রামের চাকতাই এলাকা থেকে চাকতাই খালের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। দুপুরের সময় আরো থাকছে। উচ্চ ফলনশীল হরিধানের আবিষ্কারক হরিপদ কাপালি আর নেই। ঝিনাইদহের নিজ বাড়িতে মারা গেছেন এই কৃষক বিজ্ঞানী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার ভুলে যায় না বলেই উন্নয়নের সুফল পাচ্ছে জনগণ। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগসমূহের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, জনগণের কাছে দায়বদ্ধতা থেকেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আরো দায়বদ্ধ থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যেহেতু প্রজাতন্ত্রের মালিক জনগণ, সেই জনগণের কাছে কিন্তু আমরা দায়বদ্ধ, আমাদেরকেও জনগণের কাছে জবাবদিহি করতে হয়। এবং আমরা প্রতি 5 বছর অথবা যখনই নির্বাচন হবে আমরা জনগণের কাছেই যাব, তাদের কাছে যে আমাদের নির্বাচনী ইশতেহারে কি ওয়াদা দিয়েছিলাম তার কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি, কতটুকু পারিনি, এবং ভবিষ্যতে আমরা কি করব, আমাদের কিন্তু সেই জবাবদিহি করতে হয়। আমরা নির্বাচনী ইশতেহার দিয়ে ভুলে যাই না, বরং আরো ভালো আরো বেশি কি করতে পারি সেটাই আমরা চিন্তা করি। কাজে আমরা যে উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি, আর সবথেকে বড় কথা যে এবারে যেটা বাংলাদেশে আগে হয়নি, আমরা দ্বিতীয় দফা 2014 নির্বাচনে যে আবার আমরা সরকার গঠন করতে সক্ষম হয়েছি, তার ফলে আমরা 2009 সরকার গঠন করে যে উন্নয়নের কর্মসূচির বাস্তবায়ন শুরু করেছিলাম, সেই গতিধারাটা আমরা অব্যাহত রাখতে পেরেছি। আর অব্যাহত রাখতে পেরেছি বলেই এর সুফলটা এখন জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানির জন্য 13 জুলাই দিন ধার্য করেছেন আদালত। সকালে এই মামলার সংক্ষিপ্ত শুনানি শেষে পরবর্তী শুনানির এই নতুন তারিখ ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। এদিকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আজ আদালতে হাজির হননি বেগম জিয়া। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদকে আংশিক জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। এছাড়া তদন্ত কর্মকর্তার আদালতে জমা দেয়া 7টি ব্যাংক হিসাবের বিবরণী চেয়ে করা আসামি পক্ষের আবেদনও মঞ্জুর করেন আদালত। বনানীতে ফের তরুণী ধর্ষণের ঘটনায় এখনো আটক হয়নি কেউ, তবে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ভুক্তভোগীর ফরেনসিক পরীক্ষা ঢাকা মেডিকেলে সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার রাতে বনানীর 2 নম্বর রোডের একটি বাসায় ব্যবসায়ী বোরহানুদ্দিনের ছেলে বাহাউদ্দিন ইভানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন এক তরুণী। ইভান তার ওই বান্ধবীকে জন্মদিনের দাওয়াত দিয়ে মায়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলেছিল, তবে তরুণী
রাত 10:30টার দিকে বাসায় এসে কাউকে দেখতে না পেয়ে ফিরে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাকে আটকে রেখে গভীর রাত পর্যন্ত ধর্ষণ করে। পরে রাত 3:30টায় বাসা থেকে বের করে দেয় ইভান। এ ঘটনায় বুধবার দুপুর 1:30টায় তরুণী বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন। এর আগেও বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। এদিকে অভিযুক্ত ইভান ও তার পরিবারের কাউকেই তাদের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে খোঁজ নিয়েও পাওয়া যায়নি। ইভান তো 2-3 দিন হয় আসে না। 2-3 দিন হয় আসে না। রেগুলার দোকানে আসতো না কিরকম? সবসময় অফিসে বসে। আইনগত যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো আমরা সবকিছু শুরু করেছি এবং আসামি ধরার জন্য আমরা এখন বর্তমানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আমাদের যে ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চ আছে, আমাদের লোকাল পুলিশ এবং আমাদের ইন্টেলিজেন্স উইং, সবাই আমরা এই বিষয়ে কাজ করছি। আর মামলাটি এখন তদন্ত চলছে। দেশে পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়ন কার্যক্রম পরিচালনার মেয়াদ বাড়িয়েছে ইউরোপীয় ক্রেতা জোট অ্যাকর্ড। শিল্প মালিকদের সঙ্গে আলোচনা ছাড়াই অ্যাকর্ডের এই সিদ্ধান্তকে ভালো চোখে দেখছে না বিজিএমইএ। আর অ্যাকর্ডের কার্যক্রম প্রশ্নবিদ্ধ উল্লেখ করে বর্ধিত মেয়াদে কাজের সুযোগ না দেওয়ার আভাস শ্রম মন্ত্রণালয়ের। যদিও ইউরোপের বাজারে জিএসপি প্লাস পাওয়ার ক্ষেত্রে নতুন চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। রানা প্লাজা দুর্ঘটনার পর পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়নে 5 বছর মেয়াদে কারখানা সংস্কার কাজ শুরু করে অ্যাকর্ড। গেল 4 বছরে অ্যাকর্ডের আওতাভুক্ত 1600-র বেশি কারখানার মধ্যে শতভাগ সংস্কার কাজ শেষ হয়েছে 77টিতে। 59টি কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছেন ক্রেতারা। তাদের দাবি অবকাঠামো সংস্কার, বিদ্যুৎ ও অগ্নি দুর্ঘটনা রোধে বাকি কারখানাগুলোর অগ্রগতি প্রায় 80%। ক্রেতা প্রতিষ্ঠানগুলোর সাথে অ্যাকর্ডের চুক্তির মেয়াদ শেষ হবে 2018 সালে, কিন্তু তার আগেই দ্বিতীয় মেয়াদে 3 বছর এবং শর্ত সাপেক্ষে আরো 1 বছর কার্যক্রম চালানোর চুক্তি করেছে অ্যাকর্ড। নতুন চুক্তি নিয়ে শ্রমিক নেতাদের মধ্যেই রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তারা যেটাকে চাপাই দিবে সেটাই করতে হবে, এটা তো তাহলে আমাদের দেশের শ্রম আইনটাকে যে কার্যকারিতা থাকছে না। আমাদের যে ন্যাশনাল ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটাও ওই পর্যন্ত অগ্রসর হয় নাই যে আমরা নিজেরাই সবকিছু কভার করতে পারবো। শিল্প খাতে কর্মপরিবেশ উন্নয়নে অ্যাকর্ডের অব্যাহত কার্যক্রম বড় ভূমিকা রাখবে বলে মত অর্থনীতিবিদদের। আগামী 9-10 বছর পরে আর এলডিসি হিসেবে আমাদের বাজার সুবিধাটা পাবো না। তখন যদি আমরা জিএসপি প্লাস পেতে চাই ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে, সেই প্রস্তুতি সম্পন্ন করার ক্ষেত্রেও এই ধরনের প্ল্যাটফর্মকে ব্যবহার করতে পারি। লেবার ইস্যুটা কারণেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা জিএসপিটা হারিয়েছি। এই লেবার ইস্যুটা এখন ইউরোপিয়ান ইউনিয়নেও মাথাচাড়া দিয়ে উঠছে। লেবার ইস্যুটাকে আমাদের এখন কঠিনভাবে ট্যাকল করতে হবে। সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই চুক্তির মেয়াদ বৃদ্ধিতে শিল্প মালিক ও ক্রেতাদের মধ্যে জটিলতা তৈরির আশঙ্কা বিজিএমইএর। আর অ্যাকর্ডের নতুন চুক্তি বাস্তবায়নের ব্যাপারে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন শ্রম প্রতিমন্ত্রী। সরকার জানেন না, বিজিএমই বিকিএমই তারা জানেন না, তাহলে সেটা ইমপ্লিমেন্টেশন কোথায় করবে, কেমনে করবে, সেই জিনিসটা তো সরকারের সাথে আলাপ আলোচনা ব্যতিরেকে কখনোই করা সম্ভব না। অ্যাকর্ডের সার্টিফাই করা ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে 10 জন মারা গেছে, তাহলে অ্যাকর্ড কি কাজটা করলো? অ্যাকর্ড যে কাজটা করতো সেই কাজটা করার মতো সক্ষমতা আমাদের হয়েছে। তাদের মেয়াদ শেষ হওয়ার পর তাদেরকে আলাদাভাবে আর ইন্সপেকশনের খুব প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। অধিকার রক্ষার নামে শ্রমিক সংগঠনগুলো যেন বিশৃঙ্খলা না করে সেদিকে নজরদারি বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। জঙ্গি আস্তানার সন্ধানে গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে দ্বিতীয় দিনের অভিযান স্থগিত করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। ভোরে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হকের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। 3 ঘণ্টা পর অভিযান স্থগিত ঘোষণা করা হয়। আজকের অভিযানে পুলিশের গোয়েন্দা শাখার সদস্য সহ কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা অংশ নিয়েছিলেন। তারা উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়ন সহ আশপাশের চরগুলোতে অভিযান পরিচালনা করেন। এর আগে মঙ্গলবার গাইবান্ধা সদরের মোল্লার চরে জঙ্গি আস্তানার সন্ধানে টানা 7 ঘণ্টা অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দেশের রাজনীতি বিপথে চলে গেছে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বলেন, রাজনীতিবিদরা জনগণের নয় নিজের স্বার্থে রাজনীতি করেন। সকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এরশাদ বলেন, তার দল ক্ষমতায় গেলে দেশে সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনা হবে। আমরা রাজনীতিবিদ, আমাদের সামনে একমাত্র লক্ষ্য কি করে ক্ষমতা থাকবো, কি করে ক্ষমতা থাকা যায়, আর কোনো লক্ষ্য আমাদের সামনে নাই। রাজনীতি বিপদে চলে গেছে,
আমরা জনকল্যাণের কোনো কাজ করি না, নিজের কল্যাণের কাজ করি। আর রাজনীতির পরিবর্তন আনতে চাই। রাজনীতি সবচেয়ে নিগৃহীত এবং গৃহীত, মানুষ আমাদের সম্মান করে না, এই অবস্থা ছিল না আগে। আপনারা আমার সঙ্গে দেন, ইনশাল্লাহ পরিবর্তন আনবো, সুস্থ রাজনীতি চালু করব। লেখক ফরহাদ মজহারের অপহরণ নিয়ে বিএনপি অপরাজনীতি করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। দুপুরে প্রেস ক্লাবে ভাসানী ন্যাপ আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় এই ঘটনার সাথে বিএনপি জড়িত কিনা তা তদন্তের দাবি করেন আওয়ামী লীগের এই নেতা। মাত্র 18 ঘন্টার মাথায় উদ্ধার হওয়ার প্রেক্ষিতে বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে ফরহাদ মজহার তাড়াতাড়ি উদ্ধার হওয়ায় তারা খুব হতাশ, কারণ এটা নিয়ে রাজনীতি তারা করতে পারছেন না। যেহেতু ফরহাদ মজহার সাহেব আদালতে গিয়ে 164 জবানবন্দি দিয়েছে যে সরকারকে বেকায়দায় ফেলতে চায় এমন কোন গোষ্ঠী তাকে অপহরণ করে থাকতে পারে, সুতরাং বিএনপির কেউ কেউ জড়িত আছে কিনা, বিএনপি জড়িত আছে কিনা, বিএনপি নেতারা জড়িত আছে কিনা, এটি তদন্ত করা হোক। লেখক ফরহাদ মজহার নিখোঁজ ও উদ্ধারের ঘটনায় কারা জড়িত তা সরকারি দলের লোকজন পরস্পর বিরোধী বক্তব্যে জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে। একথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। ফরহাদ মজহারের কোনো দোষ নেই বলে স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্যকেই যথার্থ বলে দাবি করেন রিজভী। পুলিশের একজন ডিআইজি বলেছেন তিনি ভ্রমণে বেরিয়েছেন, এটি সাজানো নাটক। যুগ্ম কমিশনার আবার বলছেন তাকে চোখ বেঁধে তুলে নেওয়া হয়েছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা ফরহাদ মজহারের কোনো দোষ খুঁজে পাইনি। এটি সত্য কথা, আমরাও তাই মনে করি। একবার বললেন যে ভ্রমণে বেরিয়েছেন, তারপর আরেক কথা। তো এর মধ্যে দিয়ে তো আসলে প্রকৃত ঘটনা কি, কে দায়ী, এটা জনগণের কাছে এখন স্পষ্ট। দুপুরের সময় আরো থাকছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ না করলে উত্তর কোরিয়ায় সামরিক অভিযানের হুমকি যুক্তরাষ্ট্রের। আরোপ হতে পারে নতুন করে কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 9টি সোনার বার সহ 14 কেজি ওজনের সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। সকালে বিমানবন্দরের সংবাদ সম্মেলনে শুল্ক গোয়েন্দারা জানান, গতরাতে মালয়েশিয়া থেকে ব্যাংকক হয়ে আসা এক বাংলাদেশি তার 2 পায়ে স্বর্ণের 9টি বার সহ ধরা পড়েন। শুল্ক গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। এছাড়া গতকাল রাতেই মাস্কট থেকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইট চট্টগ্রাম হয়ে ঢাকায় এলে সন্দেহভাজন 2 নারীর শরীরে তল্লাশি চালিয়ে 40টি স্বর্ণের বিস্কিট আটক করা হয়। এর ওজন 4 কেজি 600 গ্রাম। গোয়েন্দারা জানান, 2 নারী মূলত টাকার বিনিময়ে বাহক হিসেবে কাজ করতেন। একজন যাত্রী, উনি মালয়েশিয়া থেকে ব্যাংকক হয়ে শাহজালালে এসেছেন। প্রায় 10 কেজি ওজনের গোল্ড সে পায়ের মধ্যে স্কচ টেপ দিয়ে মুড়িয়ে এটা ক্যারি করার চেষ্টা করছিল। আমাদের গোপন সংবাদ ছিল, আমরা সেই ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করেছি এবং সকালবেলায় আমরা যে চালানটি আটক করেছি সেটা মাস্কাট থেকে একটি এয়ারলাইন্স এসেছে। 2 জন মহিলা মিলে 2.30 কেজি করে মোট 4.60 কেজি ওজনের মোট 40টি বার ক্যারি করেছে তারা। ভাঙনে দিশেহারা ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলার কয়েকশো পরিবার। বছরের পর বছর ধরে অব্যাহত ভাঙনে ভিটেমাটি হারিয়ে এখন অনেকেই নিঃস্ব। স্থানীয়দের অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই নদী ভাঙন দেখা দিয়েছে। আর পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নেওয়ার কথা বারবার বললেও মিলছে না এর সমাধান। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। ফেনী নদীর তীব্র ভাঙনে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নাঙ্গলমোড়া গ্রামের ভিটেমাটি সহ কয়েকশো একর আবাদি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে এলাকার 2 শতাধিক পরিবার। এখন তাদের সবশেষ রাস্তার পাশের মাথা গোজার ঘরগুলোও যে কোনো সময় বিলীন হতে পারে নদী গর্ভে। বছরের একাধিক সময়ের পাহাড়ি ঢল আর অবৈধ বালু উত্তোলনই এই নদী ভাঙনের জন্য দায়ী বলে অভিযোগ স্থানীয়দের। অবৈধভাবে বালু উত্তোলন হলে এটা এলাকার জন্য ক্ষতি, বাদের জন্য ক্ষতি। হানিয়ায় মাছ দ্বীপ এক জায়গা নীলগি জমি নীলগি সব অঙ্কা গরুদা বাগনিদের ফাঁক করা লই যাবে। বাড়িঘর চলে গেছে, বিটা বাড়ি অনেক কিছু জায়গা জমি গেছে। আর আমরা এখন রাস্তার ধারে আছি, কোন রকম 2 বার 3 বার 4 বার ভাঙছে। এবারে আমরা যে জায়গাতে আশ্রয় নিয়েছি এগুলোর থেকে আবার যে কোনো মুহূর্তে ভাঙবার সম্ভাবনা। আবদার থাকবে সরকারের কাছে এবং এমপি মন্ত্রীদের কাছে আমাদের লাঙ্গলমোড়াবাসীকে যাতে বাঁচায়।
অবশ্য ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাঙনের তীব্রতা রোধে আশার বাণী শোনালেন। 40 কোটি টাকা বরাদ্দ নিয়ে এসেছে। এই কাজটা যদি আমাদের এখানে সুন্দর এবং সাবলীলভাবে হয় তাহলে আমি মনে করি আমাদের এই গ্রাম রক্ষা পাবে, এই গ্রামের মানুষের সব দুঃখ লাঘব হয়ে যাবে। আশা করি ইনশাআল্লাহ আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এটা কাজ শুরু হতে পারে। সংকট স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের ফেনীর নির্বাহী প্রকৌশলী জানালেন, নদীটির ভাঙন ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নদী ভাঙন প্রতিরোধের জন্য, স্থায়ী সমাধানের জন্য কারিগরি কমিটির ভিজিট যাব এবং ওইসব জায়গায় যদি ড্রেজিং লাগে সেগুলো নকশা আমাদের অনুমোদন হয়ে গেছে এবং আমরা আমাদের কার্যক্রম অব্যাহত আছে। খাগড়াছড়ির পার্বত্য এলাকা থেকে উৎপত্তি হয়ে সন্দ্বীপ চ্যানেল পর্যন্ত এ নদীর 80 কিলোমিটারের মধ্যে ডান তীরের নাঙ্গলমোড়া অংশে প্রায় 2 এবং ফরাদনগর অংশে 1 কিলোমিটার ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। ক্রমেই গ্রাহক হারাচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি বিটিসিএল এর ল্যান্ডফোন। হাতে হাতে মোবাইল ফোন আর আধুনিক প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে ঠিক পেরে উঠছে না একসময়ের অতি প্রয়োজনীয় এই সেবা সংস্থাটি। ল্যান্ডফোনে গ্রাহক আগ্রহ বাড়াতে বহুমুখী ব্যবহার নিশ্চিতের কথা বলছেন সাধারণ মানুষ। আর বিটিসিএল এর আশ্বাস, এই মাধ্যমকে জনপ্রিয় করতে বেশ কিছু পদক্ষেপ প্রক্রিয়াধীন। বিস্তারিত দেখুন রাশেদ লিমনের রিপোর্টে। দূরালাপনে এক বিস্ময়ের নাম টেলিফোন। কয়েক বছর আগেও এর ব্যবহার সীমিত ছিল ল্যান্ডফোনেই, কিন্তু বেসরকারি সেলফোন কোম্পানির নানা চটকদার অফার আর ব্যবহারের সহজলভ্যতার কারণে স্বাভাবিক নিয়মেই মানুষের আগ্রহ কমে ল্যান্ডফোনে। সেই সঙ্গে যোগ হয়েছে ল্যান্ডফোন সেবাদানকারী সংস্থা বিটিসিএল এর নানা হয়রানি। ফলে নতুন সংযোগ নেওয়া তো দূরের কথা, উল্টো নিজেদের ল্যান্ডফোনই ফেরত দিচ্ছে গ্রাহকরা। 2011 সালে যেখানে ল্যান্ডফোনের গ্রাহক ছিল 9,43,000, 5 বছর পরে 2016 সালে বিটিসিএল এর হিসেব অনুযায়ী তা কমে দাঁড়িয়েছে 7,16,000-এ। একদিকে সেলফোনের আধুনিক সংস্কার, স্মার্টফোনের বহুমাত্রিক ব্যবহারের ফলে গ্রহণযোগ্যতা হারাচ্ছে ল্যান্ডফোন, অন্যদিকে বিটিসিএল এর অব্যবস্থাপনাকেও এর জন্য দায়ী করছেন ব্যবহারকারীরা। বিল টিল যে মাঝে মধ্যে একটু অন্য ধরনের বিল আসে, লাইনটা অনেক সময় কয়েকদিন পর পরই আপনার ডিস্টার্ব দিচ্ছে, অনেকবার করে কমপ্লেইন দিতে দিতে তারপরে আমরা সেটার পাই, সুফলটা পাই। আর তাই ভাটা পড়েছে কয়েক বছর আগেও রমরমা টেলিফোন সেট ব্যবসায়। মোবাইল আসার পরে বিশেষ করে অফিসে নেয়, আর বাসা বাড়িতে যাদের অতি প্রয়োজনীয় হয় তারাই নেয়। ল্যান্ডফোনের যে একটা প্রয়োজনীয়তা, এটা মানে মানুষের কাছ থেকে অনেকটা কমে গেছে। যদিও বিটিসিএল বলছে শিগগিরই টেলিফোনের বহুমাত্রিক ব্যবহার জীপন নিয়ে বাজারে আসছে প্রতিষ্ঠানটি। জীপনটা হলো গিগাবিট প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক। এই একটা সিস্টেম, এতে মানুষের বাসায় একটা টার্মিনাল ইউনিট থাকবে। এই ইউনিটের মাধ্যমে মানুষ ট্রিপল প্লে সার্ভিস মানে উপভোগ করতে পারবে। এই ট্রিপল প্লের মধ্যে ভয়েস, ডাটা এবং ভিডিও। অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনারা ল্যান্ড টেলিফোনে এই সিস্টেমটা পেলে। আপনার ভয়েস ক্লিয়ার আসবে, ডাটাটাও হাই স্পিডে আসবে, যেটা মোবাইল কোনোদিন পারবে না। পাশাপাশি গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সেবা দিতে সরবরাহ ব্যবস্থা আরো আধুনিক করা হবে বলেও জানান তিনি। টেলিফোন সিস্টেম পুরো আধুনিকরণ করে ফেলবেন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। গৌরবের 64 বছর পেরিয়ে 65তে পা রাখল রাজশাহী বিশ্ববিদ্যালয়। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর এম আব্দুস সোবহান। এরপর সেখান থেকেই রং বেরঙের ব্যানার, ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে আরও অগ্রণী ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করেন উপাচার্য। 1953 সালের 6 জুলাই নগরীর মতিহারে দেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আত্মপ্রকাশ। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের 58টি বিভাগ ও 3টি ইনস্টিটিউটে প্রায় 33,000 শিক্ষার্থী ও 1,200 জন শিক্ষক রয়েছেন। লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন, আহত আরও 2 জন। ভোরে হাতিবান্ধার গোতামারি সীমান্তে ঘটনা হয়। বিজিবি জানায়, ভোর রাতে 4-5 জন যুবক গরু পারাপারের জন্য সীমান্তের দইখাওয়া এলাকার 905 নম্বর পিলারের কাছে যায়। এ সময় ভারতের কুচবিহারের পাগলিমারি ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করলে সবাই পালিয়ে গেলেও এক যুবক আটক হন। পরে সীমান্ত এলাকায় তার লাশ পাওয়া যায়। বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হবে বলেও জানায় বিজিবি।
উচ্চ ফলনশীল জাতের হরি ধানের আবিষ্কারক জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক হরিপদ কাপালিকে সমাহিত করা হয়েছে। দুপুরে চুয়াডাঙ্গার আলিয়ারপুর শ্মশান ঘাটে তাকে সমাহিত করা হয়। গতকাল রাতে ঝিনাইদহের সদর উপজেলার আসাননগর গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এই কৃষক বিজ্ঞানী। 1999 সালে তিনি নতুন জাতের এক উচ্চ ফলনশীল ধান আবিষ্কার করেন। এর বিঘা প্রতি ফলন ছিল 20 থেকে 22 মণ। আর উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এই ধানের উৎপাদন খরচও অন্যান্য ধানের চেয়ে প্রায় অর্ধেক। পরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এই ধানটিকে স্বীকৃতি দেন এবং তার নিজের নামেই জাতটির নামকরণ করা হয় হরি ধান। বর্তমানে ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন স্থানে শত শত একর জমিতে এই ধান চাষ করা হচ্ছে। টানা বৃষ্টিতে দেশের সবচেয়ে উঁচু সড়ক বান্দরবানের থানচি আলীকদম সড়কের বিভিন্ন স্থানে ধস দেখা দিয়েছে। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। স্থানীয়রা জানায়, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে বিভিন্ন জায়গায় ধসে পড়ে। এ সময় থানচি আলীকদম সড়কের অন্তত 4টি স্থানে সড়ক রক্ষাকারী রিটার্নিং ওয়াল ধসে পড়ে। এতে সড়কের কয়েকটি জায়গা দেবে গেছে। সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্বোধনের পর থেকেই ভারী যানবাহন চলাচল বন্ধ ছিল। ধসের কারণে এখন হালকা যানবাহন চলাচলও বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। মালয়েশিয়ায় চলমান অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে আরও 156 জনকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এদের মধ্যে বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও চীনের নাগরিক রয়েছেন। সোমবার রাত 11টা থেকে মঙ্গলবার ভোর 3টা পর্যন্ত চালানো অভিযানে তাদের আটক করা হয়। মালয়েশিয়ার ইমিগ্রেশন এই তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে আটকের সংখ্যা 2000 ছাড়িয়েছে, যার মধ্যে 700রও বেশি বাংলাদেশি। দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক সেরি মুস্তফা জানান, সবশেষ অভিযানে 40টি ভুয়া ই কার্ড জব্দ করা হয়েছে। এর মধ্যে 8 জন বাংলাদেশি রয়েছেন। 30 জুন ই কার্ড নিবন্ধনের মেয়াদ শেষ হওয়ার পরই শুক্রবার মধ্যরাত থেকে অবৈধ অভিবাসী গ্রেপ্তারে অভিযান শুরু করে মালয়েশিয়া সরকার। দেশের বাইরের খবর। ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ না করলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। সে সঙ্গে দেশটির বিরুদ্ধে নতুন করে কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দিয়েছে ওয়াশিংটন। উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ফ্রান্স ও ব্রিটেনও। অন্যদিকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানালেও সামরিক অভিযানের পরিবর্তে সংকট সমাধানে আলোচনার আহ্বান জানিয়েছে রাশিয়া। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও যুক্তরাষ্ট্রের হুমকি ধামকি উপেক্ষা করে একের পর এক বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর গত মঙ্গলবার ফের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। সেই সঙ্গে পৃথিবীর যে কোনো প্রান্তে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম বলেও দাবি করে পিয়ংইয়ং। এ অবস্থায় বুধবার উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে আলোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকে বসে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা। উত্তর কোরিয়ার সাম্প্রতিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বিপজ্জনক উল্লেখ করে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে পিয়ংইয়ং কূটনৈতিক সমাধানের সমস্ত পথ বন্ধ করে দিয়েছে। দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক টিকিয়ে রাখায় এ সময় চীন ও অন্যান্য রাষ্ট্রের প্রতিও হুঁশিয়ারি দেন মার্কিন প্রতিনিধি। যুক্তরাষ্ট্র কখনোই বিরোধ বা সংঘাত চায় না, বরং সবসময় তা এড়িয়ে চলে। কিন্তু আমরা যা দেখছি তা আসলে সম্পূর্ণ বিপরীত। উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এই অঞ্চলের সামরিক উত্তেজনাকে আরো উস্কে দিয়েছে। যুক্তরাষ্ট্র তার সামরিক সক্ষমতার সবটুকু দিয়ে পিয়ংইয়ং এর পরমাণু হুমকি মোকাবিলায় প্রস্তুত। তবে সংকট সমাধানে আলোচনাকেই একমাত্র সমাধানের পথ বলে মনে করছে রাশিয়া। একই সঙ্গে উত্তর কোরিয়ার পরমাণু হামলার হুমকি মোকাবিলায় দক্ষিণ কোরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড মোতায়েন বন্ধ করারও আহ্বান জানান জাতিসংঘে রাশিয়ার উপরাষ্ট্রদূত ভ্লাদিমির সেফরানকভ। সামরিক অভিযান কখনো সংকট সমাধানের যৌক্তিক পথ হতে পারে না। এটা ওই অঞ্চলে চলমান উত্তেজনাকে আরো উস্কে দেবে। একই সঙ্গে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপও কখনো যৌক্তিক সমাধানের পথ হতে পারে না, কেননা এটি করা হলে দেশটির কয়েক লাখ সাধারণ মানুষ চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়বে।
বুধবারের ওই বৈঠকে উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানিয়ে দেশটির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ফ্রান্স ও ব্রিটেন। এছাড়াও ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে চীন। অন্যয় কর্মকার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যনীতি ওবামা কেয়ার বাতিল করে ট্রাম্পের নতুন স্বাস্থ্যসেবা বাস্তবায়নের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে শত শত মানুষ। নতুন স্বাস্থ্যনীতিতে প্রবাসী বাঙালি সহ 2,20,00,000 মার্কিন সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবার আশঙ্কায় রয়েছেন। ওবামা কেয়ার বাতিলের সিদ্ধান্তে এরই মধ্যে প্রবাসীদের অনেকেই স্বাস্থ্য বীমা হারিয়ে ভোগান্তিতে পড়েছেন। স্বাস্থ্য বীমার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় অনেক প্রবাসী। যুক্তরাষ্ট্র থেকে টিএম মামুনের ক্যামেরায় শিহাবুদ্দিন কিস্টুর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আবারও ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল নিউ ইয়র্কের রাজপথ। বুধবার শহরটিতে ট্রাম্প টাওয়ারের সামনে স্বাস্থ্যনীতি ওবামা কেয়ার বাতিলের উদ্যোগের বিরোধিতা করে বিক্ষোভে নামেন কয়েকশো মার্কিন। বিভিন্ন অভিবাসী অধিকার, নাগরিক ও মানবাধিকার সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্যনীতির বিলুপ্তের দাবি জানানো হয় বিক্ষোভ থেকে। কংগ্রেসে ট্রাম্পের স্বাস্থ্যনীতি পাশ হতে না হতেই এ নিয়ে দুশ্চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ প্রবাসীরা। এরই মধ্যে অনেকে ওবামা কেয়ার হারিয়ে বিপাকে পড়ার কথা জানিয়েছেন। হেলথ কেয়ার বাতিল হলে আমাদের বাঙালি সমাজের জন্য অনেক ধরনের প্রবলেম হবে, বিশেষ করে মিডল ক্লাসের লোকদের জন্য অনেক ধরনের প্রবলেম হতে পারে। যুক্তরাষ্ট্রে যারা আমরা বাংলাদেশিরা বাস করি তার মধ্যে 85% মানুষ হলো নিম্ন আয়ের, এবং এই নিম্ন আয়ের মানুষেরা সবচেয়ে বেশি উপকৃত হয়েছে ওবামা কেয়ারে। বাংলাদেশিরা ম্যাক্সিমাম যারা হসপিটালে যায় তারা ওবামা কেয়ারের উপরে নির্ভর করে এতদিন যেত। ট্রাম্প কেয়ার সাধারণত এই দেশে যারা পয়সাওয়ালা তাদের জন্য সুবিধা, আর ওবামা কেয়ারটা যদি থাকে আমরা যারা গরিব তাদের জন্য নিরীহ জনগণ কাজ করতেছি, বা এখানে এরপরে বিভিন্ন হসপিটালে যাইতেছি, ফ্রি যে সার্ভিসটা ওই সার্ভিসটা নিতেছি, বিশেষ করে ওই সার্ভিসটা আমরা পাবো না। নতুন স্বাস্থ্যনীতি বাস্তবায়ন হলে দরিদ্র মধ্যবিত্ত প্রবাসীদের উপর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন প্রবাসী বাংলাদেশিরা। নগরীর উচ্চ বাসা ভাড়া দেওয়ার পর চিকিৎসা ব্যয় বহন করা কোনোভাবেই সম্ভব নয় বলে জানান অনেকে। ইনকামের যে টাকা ওটা দিয়ে আমাদের মধ্যবিত্তদের বাসা ভাড়া, খাওয়া খরচ এগুলা দেওয়ার পরে আমরা যে ডাক্তারি যে ট্রিটমেন্টটা ওটার জন্য আমাদের এক্সট্রা কোনো অ্যাবিলিটি থাকে না। আর হেলথ কেয়ারটা থাকলে আমাদের জন্য অনেক ভালো হয়। মধ্যবিত্তে যারা বসবাস করি তাদের ভিতরে যে ইনকাম হয়, এই ইনকামের ভিতরে আমরা আসলে সবকিছু ম্যানেজ করার চেষ্টা করি। অনেক ফ্যামিলিতে দেখা যায় যে আপনার জনসংখ্যা বেশি, মেডিকেট বেয়ার করাটা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে যদি মেডিকেট বাতিল করা হয়। ওবামা কেয়ার বাতিল হওয়ার ফলে নিম্ন আয়ের লোকেরা যারা সাধারণত ওষুধ কিনে খাইবার মতো সমর্থ নাই, তারা বিনা চিকিৎসায় অনেকে দেশে মারা যাবে আর উপক্রম সামনে আমরা দেখতেছি। বিক্ষোভকারীরা নিউ ইয়র্কের রিপাবলিকান পার্টির সদর দপ্তরের সামনেও জড়ো হয়ে ট্রাম্প বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। তারা ট্রাম্প কেয়ার চালু, মুসলিমদের ভ্রমণ নিষেধাজ্ঞার মতো বর্তমান সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে দ্রুত তা বাতিলের দাবি জানান। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খবর। বেতন ভাতা নিয়ে চলমান দ্বন্দ্বের কারণে 12 জুলাই থেকে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সংগঠন এসিএ। এই সফরে দুটি 4 দিনের ম্যাচ শেষে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল এ দলের। তবে আগে ক্রিকেটাররা জানিয়েছিলেন শুক্রবারের মধ্যে সমঝোতা চুক্তি না হলে দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করবেন তারা। কিন্তু এর একদিন আগেই নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়ে দিল ওজি ক্রিকেটারদের সংগঠন এসিএ। তারা সাফ জানিয়ে দিলেন চুক্তি নিয়ে অস্ট্রেলিয়ান বোর্ডের কর্তারা নিজেদের পূর্বের অবস্থানে অনড় থাকায় প্রোটিয়া সফরে যাচ্ছেন না তারা। এদিকে এ সফর বাতিলের কারণে এখন হুমকির মুখে পড়েছে ওজি দলের বাংলাদেশ সফর। দুটি টেস্ট খেলতে আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল স্মিথ বাহিনীর। ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের খবর। লর্ডসে 4 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। দুদলই নেতৃত্বে থাকবেন দুই নতুন অধিনায়ক। নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে ভালো করার প্রত্যাশা প্রোটিয়া ও ইংলিশদের। বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হবে এই ম্যাচটি।
নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি, কিন্তু অধরা শিরোপাটা এবারও ঘরে তুলতে পারেনি ইংল্যান্ড। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে সমর্থকদের হতাশই করেছিল ট্রেভর ভেলিসের দল। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা ঘোচাতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটা বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে থ্রি লায়ন্সরা। শুরুটাও হয়েছে দুর্দান্ত। 3 ম্যাচের টি-20 সিরিজ ইংল্যান্ড জিতে নিয়েছে 2-1 ব্যবধানে। চ্যাম্পিয়ন্স ট্রফির হতাশার চাদর ছুঁড়ে ফেলে এবার নতুন শপথ, নতুন চ্যালেঞ্জ প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো করা। প্রথম টেস্টের ভেন্যু ঐতিহাসিক লর্ডস। নানা কারণে এবার বেশ আলোচনায় উঠে এসেছে এই টেস্ট সিরিজ। এই সিরিজে একই সঙ্গে দুদলেই নেতৃত্ব দিবেন দুজন নতুন অধিনায়ক। গেল ফেব্রুয়ারিতে অ্যালিস্টার কুকের পরিবর্তে জো রুটের কাঁধে দায়িত্ব তুলে দেয় বোর্ড। ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ দিয়েই ক্যারিয়ারের নতুন ইনিংস শুরু করবেন তিনি। ম্যাচের আগে রুটকে শুভেচ্ছা জানিয়ে অনুপ্রেরণা জুগিয়েছেন সতীর্থরা। জো রুটকে শুভেচ্ছা। দলকে নেতৃত্ব দেওয়ার মতো সব ক্ষমতাই ওর আছে। আশা করছি ওর অধীনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ভালো করবে ইংল্যান্ড। নতুন অধিনায়কের অধীনে খেলতে পারবো, এটা খুবই আনন্দের। অভিষেক টেস্টে ভালো করতে চাই, নিজেকে প্রমাণের জন্য সামর্থ্যের সবটুকু দিয়েই চেষ্টা করব। এছাড়া ইংল্যান্ড দলে ফিরেছেন ব্যাটসম্যান গ্যারি ব্যালেন্স। অভিষেক হতে পারে পেসার টবি রোল্যান্ড জোনসের। এদিকে নানা সমস্যায় জর্জরিত দক্ষিণ আফ্রিকা শিবির। স্ত্রীর প্রসবকালীন জটিলতার কারণে দলে ফিরতে সময় লাগছে নিয়মিত অধিনায়ক ডুপ্লেসির। ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় টেস্টের আগেই ফেরার কথা আছে তার। 12তম অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকা দলকে তাই নেতৃত্ব দিবেন ডিন এলগার। 5 বছর আগে অভিষেক হওয়া এলগার 35 টেস্টে করেছেন 2000-এরও বেশি রান। ডুপ্লেসির জায়গায় অভিষেক হতে পারে 33 বছর বয়সী ব্যাটসম্যান হেইনো কুনের। এছাড়াও অভিষেক হতে যাচ্ছে থিউনিস ডি ব্রুইন ও আইডেন মার্ক্রামের। স্বস্তির খবর, ইনজুরি থেকে ফিরেছেন পেসার ভার্নন ফিলান্ডার। যথারীতি নেই এবি ডিভিলিয়ার্স। অভিষেকের অপেক্ষায় আছেন পেস বোলিং অলরাউন্ডার ফেলুকায়ো। পারভিন আক্তার, সময় সংবাদ। 5 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে 2-1 এগিয়ে থাকায় এ ম্যাচের জয় দিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় কোহলির দল। অন্যদিকে সমতায় সিরিজ শেষ করতে চায় ক্যারিবীয়রা। জ্যামাইকার কিংস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হলেও পরের 2 ম্যাচে জয়ে আত্মবিশ্বাসের সঙ্গে তুঙ্গে ছিল ভারত, কিন্তু অ্যান্টিগায় চতুর্থ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে 11 রানে হেরে যাওয়ায় সমালোচনায় জর্জরিত হচ্ছে কোহলিদের। 190 রানের লক্ষ্য তাড়া করতে নেমে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন ব্যাটসম্যানরা। রাহানের 60 ও ধোনির 54 রান করলেও ব্যর্থ হয়েছেন অন্যরা। এ ম্যাচে 3 বছর পর দলে ফেরেন দীনেশ কার্তিক, কিন্তু ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। ফলে শেষ ওয়ানডেতে তার পরিবর্তে যুবরাজ সিংকে মাঠে নামানোর পরিকল্পনা করছেন নির্বাচকরা। এছাড়া দলে আর কোনো পরিবর্তন নেই। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ নিশ্চিত করতে মুখে আছে ভারত। অন্যদিকে সাম্প্রতিক সময়টা ভালো কাটছে না ওয়েস্ট ইন্ডিজেরও। গেল ম্যাচের জয়ে পুরো দল এখন দারুণ আত্মবিশ্বাসী। এই ম্যাচের জয় দিয়ে সমতায় থেকেই সিরিজ শেষ করার লক্ষ্য জেসন হোল্ডারের দলের। নারীদের বিশ্বকাপ ক্রিকেটের খবর। আজ আসরের দিনের একমাত্র খেলায় টরন্টোতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই কিউই নারীদের সামনে। অন্যদিকে টেবিলের তলানিতে থাকা ওয়েস্ট ইন্ডিজের নারীরাও জয় চান এই ম্যাচে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। এবারের আসরে এখন পর্যন্ত নিজেদের ভাগ্যের সহায়তা একেবারেই পায়নি নিউজিল্যান্ডের নারীরা। একটি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হবার পর একমাত্র জয়টি এসেছে তুলনামূলক দুর্বল দল শ্রীলঙ্কার বিপক্ষে। তাই 3 ম্যাচ শেষে তাদের ঝুলিতে সংগ্রহ মাত্র 3 পয়েন্ট। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে সুজি বেটসরা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। অন্যদিকে আসরে এখন পর্যন্ত খেলা নিজেদের 3 ম্যাচেই লজ্জাজনক শতভাগ হারের রেকর্ড পকেটে পড়েছে ক্যারিবীয় নারীরা। এ কারণেই তাদের অবস্থানটাও পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে। একটি জয়ের খোঁজে এবার তারা টুর্নামেন্টের ফেভারিট ব্ল্যাক ক্যাপ নারীদের বিপক্ষেই মাঠে নামবে স্টেফানি টেইলররা। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 3 মাসের মধ্যে দ্বিতীয় দফায় বন্যায় বিপর্যস্ত সিলেট। তলিয়ে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট, হাটবাজার। ত্রাণ নিয়ে নানা অভিযোগ। মৌলভীবাজারে নতুন নতুন এলাকা প্লাবিত। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে 8.5 কিলোমিটার রাস্তার মাঠ পর্যায়ের সমীক্ষা শেষ। বর্ষা শেষ হলে এই কাজ শুরু। 1 বছরের মধ্যে 12টি স্লুইস গেট নির্মাণের টার্গেট সিডিএর। আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার ভোলে না বলেই উন্নয়নের সুফল পাচ্ছে জনগণ, বললেন প্রধানমন্ত্রী। আমলাতান্ত্রিক মনোভাব পরিহার করে কাজ করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ। বনানীতে ফের তরুণী ধর্ষণের ঘটনায় এখনো আটক হয়নি কেউ। অভিযান চলবে জানালো পুলিশ। ভুক্তভোগীর ফরেনসিক পরীক্ষা সম্পন্ন।
এবং পোশাক শিল্পের কর্মপরিবেশ পর্যবেক্ষণে অ্যাকর্ডের মেয়াদ বাড়ানোয় জটিলতা বাড়ার আশঙ্কা বিজিএমইএর। ভিন্নমত অর্থনীতিবিদদের, নজরদারিতে সক্ষম সরকার, বলল শ্রম প্রতিমন্ত্রী। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।